এক গ্রামে সোনাই ও পিপাই নামে দুই ভাই বাস করত। সোনাই খুব দয়ালু ছিল, কিন্তু পিপাই ছিল খুব স্বার্থপর। সে সব সময় নিজেকে নিয়েই ভাবত, কিন্তু সোনাই কখনো নিজের স্বার্থ নিয়ে ভাবত না। পিপাই সব সময় নিজের স্বার্থ নিয়েই ভাবত। স্বার্থপর হলেও সে অনেক সম্মান করত তার বড় ভাইকে। দাদা, আমার রান্না বান্না সব শেষ, চলো খেয়ে নেবে। কত বেলা হয়ে গেছে, কাল কিন্তু হাটে যেতে হবে, আনাজপত্র শেষ। ও কি গো, তুমি এমন চুপ করে বসে আছো কেন? কি হয়েছে দাদা? কি যে করি, আমার কিচ্ছু ভালো লাগছে না। পরপর জমিতে বাদামের চাষ করলাম, একটি বারও ভালো ফলন পেলাম না। এবার মনে হচ্ছে বাড়ি জমি সব হাতছাড়া হয়ে যাবে। বাড়ি জমি হাতছাড়া কেন হবে? আগামী দিন আমরা কি খাবো, কি করব, তার কোনো ঠিক নেই। আমার কাছেও কোনো টাকা নেই। এমন চললে তো সব বিক্রি করেই দিতে হবে। তুমি চিন্তা করছো কেন? তোমার ভাই এই পিপাই তো আছে, আমার একটা মাটির ভার আছে, ওতে বেশ কিছু টাকাও আছে। কিন্তু ওটা তোর কষ্টে জমানো টাকা, ওটা আমি নিতে পারবো না রে ভাই। আমার আর তোমার কি, সব আমাদের। চলো আগে খেয়ে নেবে, পরে দেখা যাবে কি করা যায়। এসো। কিন্তু সোনাইয়ের মন কিছুতেই ভালো হচ্ছিল না। আমার বাবা এ জমিতে সোনা ফলাতো, কিন্তু জমিটা কেন এমন করছে আমার সাথে? সবই কি আমার কপালের দোষ? কিন্তু আমার পোড়া কপালের শাস্তি আমার ভাইটা কেন পাবে? দাদা ভাই, তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। কি হয়েছে রে, কেন খুঁজছিস আমাকে? বারে, সকলে হাটে যাচ্ছে আর আমরা দু ভাই যাব না, এটা কেমন করে হয় শুনি? কত বাজার করতে হবে বলতো? কিন্তু তোর জমানো টাকা আমি নিতে পারবো না রে পিপাই, তুই ভাবিস না, আমি তো আছি। একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করে ফেলবো রে। না না, এটা তো তোমার দেওয়া টাকাই, তুমি নাও। পরে টাকা হলে আমাকে আরেকটা মাটির ভার কিনে দিও। তা দাদা, এবার কি চাষ করবে বলে ভাবছো? হ্যাঁ রে পিপাই, এবার খেতে বেগুন চাষ করলে কেমন হয়? আমাদের গ্রামে তো আগে কেউ বেগুন চাষ করেছে বলে শুনিনি। তাছাড়া মাটির নিচে আর ফলন করাতে চাই না। এবার যা হবে চোখের সামনেই হবে। চাষবাসের ব্যাপারে তোমার চেয়ে ভালো আর কে জানে? তুমি যা ভালো মনে করবে তাই হবে। এখন চলো, হাটের সবকিছু বিক্রি হয়ে যাবে, আমরা তো কিছুই পাবো না। তাহলে এবার বেগুন চাষ করব, ভালো ফলন হলে ভালো টাকা পাওয়া যাবে। চল, হাট থেকে কটা বেগুনের চারাও কিনে আনবো। আচ্ছা দাদা। হঠাৎ তাদের গ্রামে এক সাধু এলো। সাধু ছিল খুব বদমেজাজি। সে একটুতেই রেগে যেত এবং গ্রামবাসীকে অভিশাপ দিত। একদিন সাধু তিথি নামের একটি মেয়ের কাছে পানি চাইল। কেউ আছিস নাকি বাড়িতে? একটু পানি খাওয়ালে উপকার হতো। হ্যাঁ, অবশ্যই দিচ্ছি বাবা। তারপর তিথি ঘর থেকে পানি আনতে গেল। সে পানি আনতে গিয়ে দেখলো তার রান্না পুড়ে যাচ্ছে। হে বাবা, তরকারি বসিয়ে আমি রাজ্যের যত কাজ করে বেড়াচ্ছি, তাড়াতাড়ি তরকারিটা ঠিক করি, নয়তো আজ আমার খাওয়া জুটবে না। তিথি তরকারি ঠিক করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সাধু আবারও ডাকলো, একটু পানি পাওয়া যাবে? এখনই দিচ্ছি বাবা। তিথি দ্রুত পানি নিয়ে সাধু বাবার কাছে এলো। সাধু বাবা দেখলো তিথি তার নোংরা হাতে তাকে পানি তুলে দিচ্ছে। সাধু বাবা এবার বেজায় রেগে গেল। আমাকে পানি দেওয়ার নামে দাঁড় করিয়ে রাখলি, ঘরে গিয়ে কাজে মত্ত হয়ে আমার কথা বেমালুম ভুলে গেলি। আজ থেকে আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রামের কারো কোনো ঘর থাকবে না। সাধু বাবা রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। আর তিথি তখন কাঁদতে শুরু করলো। তার চোখের পলকে ঘরের সব উধাও হয়ে গেল। তখন হাট থেকে ঘরে ফিরছিল পিপাই আর সোনাই। এ আমরা কোথায় এলাম রে? ভুল করে অন্য গ্রামে চলে এলাম না তো? কোথাও কোনো ঘর বাড়ি নেই, এমন গ্রামও হয়? না না দাদা, আমরা আমাদের গ্রামেই এসেছি। ওই দেখো তুলি কাঁদছে, চলো গিয়ে দেখি কি হয়েছে।
তুলি সোনাই আর পিপাইকে সব খুলে বলল। ওরা তখন তিনজন সাধু বাবাকে খুঁজতে বের হলো। সাধু একটি গাছের নিচে বসেছিল। কি চাস? আমাকে বিরক্ত করতে তোরা কেন এখানে এসেছিস? আমাকে ক্ষমা করুন বাবা, আমার জন্য গ্রামের সব লোকেদের আপনি এমন শাস্তি দিবেন না। সাধু বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন। না, এই ভুলের ক্ষমা হয় না। আমাকে অসম্মান করেছে এই মেয়ে, আমি আমার অভিশাপ কিছুতেই তুলে নিতে পারবো না। যা, তোরা খোলা আকাশের নিচে পাখির মতো দিন কাটা, যা। বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। একজনের ভুলের কারণে আপনি আমাদের সকলকে অভিশাপ দিতে পারেন না। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। না, আমি কিছুতেই আমার অভিশাপ তুলে নেব না। তোরা কি আমার কথা বুঝতে পারছিস না? তবে হ্যাঁ, অভিশাপ খণ্ডন করতে পারবি যদি তোরা আমার শর্তে রাজি থাকিস। কি শর্ত বাবা? তোরা যদি কোনো একটা ঘর তৈরি করতে পারিস, তাহলে তোরা তোদের নিজেদের ঘর ফিরে পাবি। আর যেই ঘর তৈরি করবি, সেই ঘর কোনো খড়, ইট, পাথর বা কাঠের হবে না। এমন একটা ঘর তৈরি করতে পারলে আর সেই ঘরে বসবাস করতে পারলে, সেই ঘর পরের দিন সোনার হয়ে যাবে। তারপর ওরা তিনজন চলে গেল সেখান থেকে। তারপর সোনাই আর পিপাই তাদের খেতে বসে। কি করা যায় তারা সেটা নিয়েই ভাবছিল। যদি গ্রামের লোকদের ঘরগুলো আবার ফিরিয়ে দিতে পারতাম, কতই না ভালো হতো। এমন অবস্থা, খেতে বেগুনের গাছগুলোও বসাতে ইচ্ছে করছে না। কি যে করি? আচ্ছা, আমাদের বেগুন গাছের পাতাগুলো তো অনেক সুন্দর হয়েছে। আমরা যদি বেগুনের পাতা দিয়ে ঘর তৈরি করি, তাহলে তো সাধুর অভিশাপ কেটে যাবে ও গ্রামের সবাইকে ঘর ফিরিয়ে দেবে। ঠিক বলেছিস তো, এই বুদ্ধি তো আমার মাথায় আগে আসেনি। চল, তাই করি। কিন্তু ঘর তৈরি করতে গিয়ে আরেক বিপদ হলো। তারা তাদের বেগুন গাছের সব পাতা ব্যবহার করেও পাতার কম পড়ে গেল। কিরে পিপাই, পাতা তো শেষ, কিন্তু ঘর তো শেষ হলো না। এখন কি হবে? চিন্তা করো না দাদা, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। পিপাই যেহেতু অনেক বুদ্ধিমান ছিল, তাই সে তার ঘরের জানলা কেটে পাতা সঞ্চয় করে বাকি ঘর বানানোর সম্পূর্ণ করলো। পিপাই, সত্যি অসাধারণ হয়েছে, কিন্তু তোর বুদ্ধির তুলনা হয় না। কার ভাই দেখতে হবে না? হ্যাঁ দাদা। তখন শুরু হলো বৃষ্টি। এইটুকু ঘরে ঠাঁই নেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। এই অগ্রহায়ণে বৃষ্টি, হায় হায়, কোথায় যাব? মাথা গোজার ঠাইটুকু যে নেই। আমাদের বেগুন পাতার ঘরেই আমরা থাকবো। এসো দাদা। তখন তিথি ও কয়েকজন গ্রামবাসী এলো বেগুন পাতার সেই ঘরে ঠাঁই নিতে। অবাক ব্যাপার হলো, ছোট্ট ঘরটি নিজে থেকেই বড় হয়ে গেল। আরে বাহ, এতটুকু ঘরে এত মানুষের ঠাই। আজ রাতটা কাটিয়ে দিতে পারলেই হলো। এভাবেই বেগুন পাতার ঘরে ওদের রাত পার হলো। সকালে সূর্যের আলো বেগুন পাতার ঘরে এলো। কিরে পিপাই, সত্যি সত্যি দেখ, আমাদের বেগুন পাতার ঘর সোনা হয়ে গেছে। সত্যি? কিভাবে এমনটা হলো? সাধুর কথাই তাহলে সত্যি রে? হ্যাঁ দাদা, তাই তো দেখছি। বিশ্বাস হচ্ছে না, একদমই বিশ্বাস হচ্ছে না আমার। ওদিকে দেখো সকলে, আমাদের ঘরগুলো ফিরে এসেছে। সাধু বাবার কথা সত্যি হয়েছে। কিন্তু এত সোনা দিয়ে কি করব? অর্ধেকটা আমাদের আর বাকি অর্ধেকটা পুরো গ্রামবাসীকে দিয়ে দেব। তখন সেখানে সাধু বাবা আসে। সোনাই আর পিপাইয়ের কাজে সে খুব খুশি হয়। ধন্য তোরা দুটি ভাই, তোদের বিচক্ষণতায় তোদের গ্রামের অভিশাপ কেটেছে। যা, সব সোনা তোদের, সুখে দিন কাটা। না না সাধু বাবা, আমি খেটে খাওয়া মানুষ। এত সোনা আমাকে সোনা লোভী করে দেবে, কিন্তু আপনার উপহার তো আমরা মাথায় করে রাখবো।
তাই অর্ধেকটা আমাদের দুই ভাই রেখে বাকিটা গ্রামবাসীকে বিলিয়ে দেব। বাহ, খুব ভালো, আমি চলি তবে। আজ আমাদের আতিথ্য গ্রহণ করুন সাধু বাবা, আপনাকে সেবা করতে পারলে আমরা ধন্য হব। না, আমি আজই এখান থেকে চলে যাব, তবে যদি কখনো ফিরে আসি তখন না হয় তোদের কাছেই আসব। সাধু চলে গেল। সোনা পেল সোনাই, আর পেপাইয়ের জীবন বদলে গেল। সোনাই মাঠে কাজ করছিল। দাদা ভাই, ও দাদা ভাই, তুমি এই ঠাটা রোদে মাঠে কি করছো গো শুনি? দেখো, চারদিক চেয়ে দেখো, একটা পাখিও আজ ঘর থেকে বের হয়নি। আরে আমি চাষা মানুষ, আমার কি রোদে জলে ভয় পেলে চলে? দেখ না, আমাদের বেগুন গাছগুলোতে কত বেগুন ফলেছে। আমি আগাছা পরিষ্কার করে গাছে পানি দিয়ে বেগুন তুলে রাখলাম, আজ এগুলো হাটে নিয়ে যাব। আমাদের তো অনেক আছে, তাও কেন তোমাকে খেতে পরিশ্রম করতে হবে শুনি? ওরে, বসে খেলে রাজার ভান্ডারও শূন্য হয়ে যায়, কাজ না করলে আমার হাত কেমন ম্যাচ ম্যাচ করে। তার চেয়ে কাজ করাই ভালো। আর এই বেগুনের গাছগুলো আমাদের সেদিন বাঁচিয়েছিল, বেগুন চাষ ছাড়ি কেমন করে বলতো? তা অবশ্য ঠিক, আমি বরং ঘরে যাই, তোমার জন্য রান্না চাপাই। আজ কিন্তু রুই মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল আর ভাত খাবো, কেমন? ঠিক আছে, আমি হাট থেকে সোজা বাড়ি ফিরবো, যা এখন। এভাবে ঝুড়ি তুমি একা নিয়ে যেতে পারবে তো? খুব পারবো, এবার যা। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? জানা, আমি প্রতিদিন আর রান্না করতে পারবো না, আমার একটা বৌদিদি চাই। তিথিদিকে আমার বৌদিদি করে দাও, আমি আর কিচ্ছু চাই না। ও দাদা। আচ্ছা আচ্ছা, এবার একটু দম নে। বাপরে, এক নিঃশ্বাসে কেউ এত কথা বলে? তুই ঘরে যা, সে দেখা যাবে। তাহলে আজ রাতেই শুভ কাজ হয়ে যাবে, কিন্তু আমি বলে দিলাম, আমি গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে আসি। তুমি তাড়াতাড়ি হাটে যাও, তিথিদি না 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 মানে বৌদিদির জন্য হাট করে নিয়ে এসো, কেমন? আজ তো পাগল একটা, কখন যে মাথায় কি চাপে বোঝা বড় মুশকিল।